হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব একটা নতুন রিয়াকশান, SN2 রিয়াকশান। SN2 একে আমরা কি বলি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার রিয়াকশান। এটাকে সংক্ষেপে বলছি SN2 রিয়াকশান। আগের ক্লাসে আমরা SN1 সম্বন্ধে জেনেছিলাম। কি পড়েছিলাম আমরা? SN1-এ কি ছিল? রেট ডিটারমাইনিং স্টেপে মলিকুলারিটি, মানে একটা মলিকুল অংশগ্রহণ করেছিল, তাই তার মলিকুলারিটি বলেছিলাম কি? 1। মলিকুলারিটি বলেছিলাম কত? 1 SN1 রিয়াকশানে। এবার SN2 রিয়াকশানে আমরা কি দেখব? এখানে রেট ডিটারমাইনিং স্টেপে আর ডিএস স্টেপে দুটি মলিকুল অংশগ্রহণ করছে, মলিকুলস পার্টিসিপেট করছে এবং মলিকুলারিটি হচ্ছে 2। টা কী করে হচ্ছে সেই জিনিসটা আমরা দেখব। তো চলো দেখি। আমি প্রথমে একটা রিয়াকশান লিখি। কি লিখব? অ্যালকিল হ্যালাইড আর একটা নিলাম কি? KOH। কোন মিডিয়ামে? অ্যাকুয়াস মিডিয়াম আমাদের নিতে হবে অবশ্যই। তাহলে আমরা কি পাবো? সাবস্টিটিউটেড প্রোডাক্টটা পাচ্ছি অ্যালকোহল, আর পাবো একটা সল্ট KBr। এখানে অ্যাটাককে করছে নিউক্লিওফাইল OH-। এখানে আমার এটা কি? এটা হলো আমার নিউক্লিওফাইল। আর এটা কি? এটা আমার হচ্ছে কি? সাবস্ট্রেট। তো এই রিয়াকশানটা কিভাবে হলো, এটা আমার প্রোডাক্ট, কি করে হলো সেইটা দেখব। তাহলে আমরা মেকানিজমে আসি। এরকম দেখো, এই মলিকুলটাকে আমি লিখছি কিভাবে, একটু আলাদা রকমভাবে, একটু বোল্ড দেওয়ার চেষ্টা করছি। বোল্ড মানে এটা বোঝাচ্ছি অ্যাবভ দ্য প্লেন, আর ড্যাশ মানে বোঝাচ্ছি বিলো দ্য প্লেন। এবার রিয়াকশান মিডিয়ামে আমার নিউক্লিওফাইল আছে কি? OH- অ্যাটাক করছে এই কার্বনে, এবং এই ব্রোমিনটা বেরিয়ে পড়ছে লিভিং গ্রুপ হিসাবে। এবং দেখো, এইটা একটা ইন্টারমিডিয়েট, একটা মানে অন্তর্বর্তী অবস্থা থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। সেটা কীরকম? দেখো, যে নিউক্লিওফাইল বন্ধন করার চেষ্টা করছে আর লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম একটা অবস্থা। তারপরে কি ঘটে? এখানে দেখো, নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে জুড়ে যায়, আর নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে জুড়ে গিয়ে একটা উল্টো রকমের প্রোডাক্ট পাই। এবার আমাকে দেখতে হবে ব্যাপারটা কেন এরকম হলো। নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ, জানো নিউক্লিওফাইলে কি থাকে? ইলেকট্রনের ঘনত্ব থাকতে গেলে হয় হতে হবে নেগেটিভ চার্জ থাকতে হবে, অথবা ইলেকট্রনের ডেনসিটি থাকতে হবে। তো এখানে নিউক্লিওফাইল আছে। এবার নিউক্লিওফাইল কি করবে? সেকে তো নিউক্লিয়াস লাভার, মানে পজিটিভ সেন্টার খুঁজবে। তো সেখানে পজিটিভ সেন্টার আমার কোথায় আছে? এই কার্বনে পজিটিভ সেন্টার, পার্শিয়াল পজিটিভ দেখতে পাচ্ছ কেন? এই দেখো, এই যে বন্ধনটা দেখতে পাচ্ছ CBr, এই বন্ধনটা ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি করে? বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। টেনে নিলে কি হবে? পার্শিয়াল নেগেটিভ
আর সঙ্গে সঙ্গে কার্বন পেয়ে যাবে হবে পার্সিয়াল পজিটিভ, মানে কিছুটা পরিমাণ ইলেকট্রনের ঘাটতি ফিল করবে কার্বন। তখন নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে কার্বনে। এবং নিউক্লিওফাইল যে পিছন দিক থেকে অ্যাটাক করছে, এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। কেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই করছে অ্যাটাক, অন্য কোনো অ্যাঙ্গেলে করছে না? তার কারণটা দেখো, এই যে ব্রোমিন হচ্ছে কি ইলেকট্রন নেগেটিভ, মানে পার্সিয়াল নেগেটিভ, আর নিউক্লিওফাইলও পার্সিয়াল নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ চার্জ, তোমরা নিচু ক্লাসে পড়েছো যে সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এইখানে সব থেকে বিকর্ষণ কখন হবে? যখন তাদের মধ্যে দূরত্ব সর্বাধিক হবে, এবং দূরত্ব সর্বাধিক তখনই হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে। সেই কারণে 180 ডিগ্রিতে অ্যাটাক করছে। আর একটা এর কারণ আছে, তখন পড়বে এই এইটা নিউক্লিওফাইল যখন কার্বনে অ্যাটাক করছে, তখন এটা একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যায়। তো সেই ট্রানজিশন স্টেটে তার এই হাইব্রিডাইজেশনটা sp2 হয়। কোথায়? আর যখন সাবস্ট্রেটটা নিয়েছিলাম তার হাইব্রিডাইজেশন ছিল কি sp3 থেকে ট্রানজিশন স্টেটে তার হাইব্রিডাইজেশন এটা হয় কি sp2। তাহলে আমার কি একটা ভ্যাকান্ট পি অরবিটাল থাকছে। আর নিউক্লিওফাইল তার যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কোথায় থাকে? সেগুলো পি অরবিটালে থাকে। তাই তাদের ওভারল্যাপগুলো পি এর সঙ্গে, পি এর দুটো লোবে, একটা লোবের দিকে নিউক্লিওফাইল ওভারল্যাপ করে আর একটা লোবের বিআর যেটা সেটা বেরিয়ে পড়ে। সেই কারণে OH এবং বিআর পরস্পর লিনিয়ারভাবে এবং অনেকটি ডিগ্রি অ্যাঙ্গেলে নিউক্লিওফাইল অ্যাটাক করে। ঠিক আছে, এই কারণটা মেন। এবার দেখো, এবার এই যে নিউক্লিওফাইল সহজেই অ্যাটাক করে নিল কার্বনে, কারণ এই হাইড্রোজেন গ্রুপগুলো প্রত্যেকেই ছোট ছোট, তাই না? হাইড্রোজেনের গ্রুপগুলো প্রত্যেকেই ছোট ছোট। এবার যদি এই গ্রুপগুলোকে যদি প্রতিস্থাপিত করি, তাহলে আমি দেখব কিছুটা পরিমাণে বাধা পাবো, তাহলে আমার রেটে প্রভাব ফেলবে। এবার আসি বিক্রিয়ার রেট। এখানে দেখো একটা স্টেপ ঘটছে, এবং এই স্টেপটাকে আমরা কি বলছি? আরডিএস স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। এবং রেট ডিটারমাইনিং এই স্টেপটা হলো স্লো স্টেপ। কেন? একটা স্টেপই নিউক্লিওফাইল অ্যাটাক করছে এবং লিভিং গ্রুপ একটা স্টেপে থেকে বেরিয়ে পড়ছে। যেহেতু এরকমভাবে একই স্টেপে ঘটছে, সেই জন্য আমরা এটাকে ইংলিশে এটাকে কি বলি? এটাকে আমরা বলছি কনসার্কেড প্রসেস। এটাকে আমরা বলছি কি কনসার্কেড প্রসেস, বা একই সঙ্গে ঘটছে এরকম। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার যদি আমি রেট দেখি, বিক্রিয়ার রেট যদি দেখি, তাহলে আমি কি দেখব? যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে দেখি, তাহলে এখানে দেখো রেট ডিটারমাইনিং স্টেপে কটা মলিকিউল অংশগ্রহণ করছে? দুটো। একটা আমার সাবস্ট্রেট কি নিয়েছিলাম? অ্যালকিল ব্রোমাইড, তার কনসেন্ট্রেশন, এবং আর কি নিয়েছিলাম? OH নিউক্লিওফাইল, তার কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমি কটা মলিকুল পেলাম? দুটো মলিকুল, তাই তো? এখানে আমি পাচ্ছি কটা? দুটো মলিকুল। তাহলে এই রিয়াকশানের আমি মলিকুলারিটি কত বলবো? মলিকুলারিটি আমার হলো 2। ঠিক আছে, এবার বিক্রিয়ার রেট কিসের ওপরে নির্ভর করে সেইগুলো আমরা দেখব। রেট প্রভাবকারী বিষয়সমূহগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি বিক্রিয়ার রেট প্রভাবকারী যে বিষয়সমূহগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।